চৌধুরী বাড়ির বিশাল লোহার ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত প্রশান্তি আয়াতকে ঘিরে ধরল। এই সেই বাড়ি যার প্রতিটি ধূলিকণায় তার শৈশবের স্মৃতি মাখা। উঠোনের এক কোণে বড় করে চাটাই পেতে লাল মরিচ শুকাতে দেওয়া হয়েছে। তপ্ত রোদে মরিচগুলোর রং যেন রক্তের মতো লাল হয়ে ফুটে আছে, আর সেই মরিচের পাহারা দেওয়ার গুরুদায়িত্ব পড়েছে আরিয়ানের ওপর। যদিও সে পাহারার বদলে ফোনের স্ক্রিনে মুখ গুজে গেম খেলায় মগ্ন, আর সেই সুযোগে এক ঝাঁক তিতির আর বুলবুলি পাখি নির্ভয়ে মরিচ মুখে দিয়ে চম্পট দিচ্ছে। এক বছরে আরিয়ানটা অনেকটা লম্বা হয়ে গেছে, চেহারায় কিশোর সুলভ গাম্ভীর্য হলেও চঞ্চলতা কমেনি। এমন সময় ঘরের ভেতর থেকে ছোট চাচি সুলতানা বেগম চিৎকার করতে করতে বেরিয়ে এলেন। ওরে কুলাঙ্গার, মরিচগুলো কি পাখিরে খাওয়ানোর জন্য রোদে দিচ্ছি? তোর চোখ কি ফোনের ভেতর ঢুকে গেছে? বক্তব্য শেষ করার আগেই তার নজর পড়ল সদর দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর। সুলতানা বেগমের চোখের পলক থমকে গেল, হাতের খুন্তিটা অজান্তেই শিথিল হয়ে এলো। অস্ফুট স্বরে কাপা গলায় তিনি বলে উঠলেন, আয়াত। আয়াত আর নিজেকে ধরে রাখতে পারল না। ছোটবেলা থেকে মা হারা মেয়েটাকে এই মানুষটাই আঁচল দিয়ে আগলে বড় করেছেন। মায়ার সব বাদ যেন আজ বাঁধ ভাঙা জোয়ারের মতো উপচে পড়ল। সে চাচিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কেমন আছিস আয়াত? চাচি ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে দিতে বললেন। আয়াত কান্না ভেজে কণ্ঠে বলল, অনেক অনেক ভালো চাচি, তুমি কেমন আছো? আর দাদাজান কেমন আছে? শাহজাদি আমাকে মেসেজে বলেছিল দাদাজান নাকি অনেক অসুস্থ, তিনি এখন কেমন? এখনো কি বিছানায়? চাচি একটু হেসে আয়াতের চোখের জল মুছে দিয়ে বললেন, আরে শান্ত হ, দাদাজানের তেমন কিছু হয়নি। শাহজাদি তোকে একদম ডাহা মিথ্যা বলেছে। কেন বলেছে সেটা ওই শয়তান মেয়েটাই ভালো জানে, ওর কাছ থেকেই জেনে নিস। তা তুই কি অস্ট্রেলিয়া থেকে একাই এলি নাকি? না চাচি, তোমাদের ছেলেও এসেছে, সাথে তার বন্ধু ফারহান ভাইয়াও আছে। আরফান এসেছে? কি বলিস? তাহলে তো তোর কাকাকে বলে আসতে হবে, বাজারে যাওয়া লাগবে। তার আমি এখনই তোর চাচাজানকে গিয়ে বলি বাজারে গিয়ে ভালো মন্দ নিয়ে আসতে। তুই তোর দাদুর কাছে যা, সে নিজের ঘরেই আছে। ততক্ষণে আরিয়ান ফোন পকেটে পড়ে বিস্ময় নিয়ে আয়াতকে দেখছে। হয়তো অস্পষ্ট স্মৃতিতে আয়াতকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে সে। আয়াত ইশারায় তাকে কাছে ডাকলো, কি রে আরিয়ান, আয়াত আবুকে একদম ভুলে গেছিস? আরিয়ান চওড়া হাসি দিয়ে বলল, চিনতে পারছি তো, বলেই সে দৌড়ে এসে আয়াতকে জড়িয়ে ধরলো। ঠিক সেই মুহূর্তেই সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে পা রাখলো আরফান। আয়াতকে ওভাবে আরিয়ানের সাথে ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে থাকতে দেখে আরফানের ফর্সা মুখটা মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। এই সেই পিচ্ছি আরিয়ান যে এবার প্রথম এসেছিল, তখনও সে তার বউয়ের ওপর অধিকার ফলাচ্ছিল। তার বউকে শুধু এই পিচ্ছির সাথেই হাসতে দেখেছিল সেইবার। আরফানের পৈশাচিক অধিকার বোধ ছোট বড় বাছবিচার করে না। পেছন থেকে ফারহান সুটকেস টানতে টানতে আরফানের পাশে এসে দাঁড়ালো। সে কিছু বুঝে ওঠার আগে আরফান অন্ধ আক্রোশে ফারহানের গায়ে সজোরে এক লাথি বসিয়ে তীব্র স্বরে চিৎকার করে উঠল, আয়াত। ফারহান যন্ত্রণায় কোকিয়ে উঠে এক বিকট চিৎকার দিল। আহ! আরফানের চিৎকারের চেয়ে ফারহানের ব্যথার চিৎকার ছিল বেশি জোরে বের হলো। আরফান ভ্রুকুচকে ফারহানের দিকে তাকিয়ে আবার আয়াতের দিকে তাকালো। আরফানের গম্ভীর গর্জনে আরিয়ানের বাঁধন আলগা হয়ে গেল। আয়াত ভ্রু কুচকে পেছনে তাকাতেই দেখলো আরফান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ফারহান এক পা তুলে লাফাচ্ছে। আরফান ফারহানকে সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই এখানে এভাবে কেন দাঁড়িয়ে আছিস? সর সামনে থেকে। ফারহান যন্ত্রণায় মুখ বিকৃত করে বলল, শালা, লাথি দিয়ে ক্ষমা নাচিয়ে কেন দাঁড়িয়ে আছিস জিজ্ঞেস করছিস? তোর বউ অন্য কাউকে জড়ালে রাগ ছাড়িস আমার ওপর? আমি কি তোর প্যান্সিং ব্যাগ? আরফান ফারহানের কথায় কান্না দিয়ে সোজা আয়াতের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াত, এখানে কি হচ্ছে? আয়াত বিরক্তি নিয়ে বলল, কি হবে, পরিবারের সদস্যদের সাথে পরিচিত হচ্ছি। এটা কেমন পরিচিত হওয়া? জড়িয়ে ধরে? আমাকে তো কখনো ওভাবে জড়িয়ে ধরে পরিচিত হওয়া শেখাওনি। ফারহান একপাশে দাঁড়িয়ে খুব খুব করে কাশলো। ভাই, দিনে রাতে কত কি করিস, তারপরও আবার জড়িয়ে ধরা নিয়ে তোর আফসোস? লোকলজ্জা রাখ একটু। আরফান কটমট করে ফারহানের দিকে তাকাতে সে চুপ হয়ে গেল। আয়াত মুখ ভেঙচে দিয়ে আরিয়ানের হাত ধরে হাঁটা দিল। যাওয়ার সময় জিজ্ঞেস করলো, শাহজাদি কোথায় রে? আরিয়ান বলল, আপা তো এখনো কলেজ থেকে আসেনি। ও আচ্ছা, চল ভেতরে যাই। আরফান গুম মেরে পেছনে দাঁড়িয়ে রইল। সে নিশ্চিতভাবে বুঝতে পারছে এই বাড়িতে তার দাপট চলবে না। এখানে তার বউকে সে এক মিনিটের জন্য একান্তে পাবে কিনা সন্দেহ। ফারহান
চারপাশটা হাঁ করে দেখতে দেখতে বলল, ব্রো তোর পূর্বপুরুষরা কি তোর বাবার মতো সব ইনভ্যালিড কাজ করতো নাকি রে? এত বড় রাজপ্রাসাদ সমতুল্য বাড়ি বানালো কিভাবে? নিশ্চয়ই অনেক টাকা মেরেছে। আরফান ফারহানের এসব ফালতু কথায় কান্না দিয়ে গটগট করে ভেতরে চলে গেল। আয়াত ধীর পায়ে দাদাজানের ঘরের দরজায় নক করলো। ভেতর থেকে ক্ষীণ অথচ গম্ভীর স্বরে শব্দ এলো, ভেতরে এসো। আয়াত কম্পিত হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেখলো দাদাজান আফজাল চৌধুরী দুচোখ বুঝে বিছানায় শুয়ে আছেন। এক বছরে মানুষটা যেন আরো অনেকটা শুকিয়ে গেছেন। আয়াতের বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে শিয়রে গিয়ে বসলো এবং ধরা গলায় ডাকলো, দাদাজান। অতি পরিচিত সেই কণ্ঠস্বর শুনে আফজাল চৌধুরী চোখ মেলে তাকালেন। সামনে আয়াতকে দেখে বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। পরক্ষণেই সেই বয়স্ক চোখ দুটো আনন্দ আর অপত্য স্নেহে ছলছল করে উঠল। তিনি হাত বাড়িয়ে অস্ফুট স্বরে বললেন, সত্যি এসেছিস তুই নাকি কল্পনা? আজ কাছে আয় দাদুমণি। আয়াত দাদাজানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। দাদাজান ক্ষীণ হাসলেন। কাঁদছিস কেন? আরফানকে সাথে করে এনেছিস তো? আয়াত মাথা নেড়ে সম্মতি জানালো। আফজাল চৌধুরী এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখনো রাগ ধরে বসে আছিস আমার ওপর? কেন সেদিন তোকে তোর অমতে আরফানের সাথে পাঠিয়েছিলাম? আয়াত ঝাপসা চোখে আর দাদাজানের দিকে তাকিয়ে বলল, রাগ আছে দাদাজান, ভীষণ রাগ আছে। আপনি সব জানতেন। আপনার নাতির শারীরিক অবস্থা থেকে শুরু করে ওর জীবন সম্পর্কে আপনার নখদর্পণে ছিল। তাহলে আমাকে কেন সেই বিষয়ে আগে থেকে অবগত করলেন না? দাদাজান শান্ত স্বরে বললেন, আমি যে চাইনি দাদুমণি তুমি আরফানকে শুধু সব জেনে বুঝে দয়া করে স্বামী হিসেবে মেনে নাও। আমি চেয়েছিলাম তুমি ওকে নিজ থেকে গ্রহণ করবে, জোর করে নয়, নিজের মনকে বুঝে ওকে চিনে নিবে। সত্যটা আগে বললে তুমি হয়তো দায়িত্ববোধ থেকে ওর পাশে থাকতে, ভালোবাসা থেকে নয়। চিনে নেওয়ার সুযোগ কি তিনি আমাকে দিয়েছেন দাদাজান? আপনার নাতি আমার জীবনে আসার আগে নিজেকে একজন পাথর হৃদয়ের মানুষ বানিয়ে রেখেছিলেন, আর এখন আপনার নাতি মোটেও ভালো মানুষ নয় দাদাজান। কেন আপনার নাতি আমার জীবনে আসার আগে নিজেকে তিলে তিলে শেষ করে দিল? আর আসার পরও সে কেন আমার জন্য নিজেকে বাঁচাতে চায় না? একটা বার আপনার নাতি আমার মনের হাহাকার বুঝতে চাইছে না। এই দুনিয়ায় সে ছাড়া যে আমার আর কেউ নেই, সে না থাকলে যে এই আয়াত থাকবে না, সেই সত্যিটাও কেন বুঝছে না? আফজাল চৌধুরী ম্লান হাসলেন। আমার নাতিকে তবে এতটা ভালোবেসে ফেলেছিস? আয়াত কথা বলতে পারলো না, শুধু ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরফান এসেছে। আয়াত দ্রুত চোখ মুছে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। দাদাজানের দিকে ফিরে তেজস্বী কণ্ঠে বলল, কারো কারো জন্য মায়া বাড়াতে নেই দাদাজান, কাউকে ভালোবাসতে নেই, কারণ তারা ভালোবাসার মূল্য বোঝে না, শুধু বুক চিরে কষ্ট দিতে জানে। বলেই সে আরফানকে এক মুহূর্তের জন্য না দেখে পাশ কাটিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরফান শীতল চোখে আয়াতের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাদাজানের পাশে এসে বসলো। দীর্ঘক্ষণ ধরে এক পিনপতন নীরবতা ভাঙলো আরফান। সে নিরুত্তাপ গলায় বলল, বলেছিলাম না আপনার নাতবউ আমাকে ভালোবাসবে কিনা জানি না, তবে সেই হয়তো আমার মরার কারণ হবে। আরফান থামলো, তারপর বলল, আমি একজনকে হত্যা করেছি, সে আপনারই রক্ত, আপনার নাতি শাহরিয়ার। আফজাল চৌধুরী চমকে উঠে তাকালেন। ঘর ছুড়ে এক নিস্তব্ধতা। আরফান আবার বলল, হয়তো আমার হাতে আরো একজন খুন হবে, যাকে একসময় আমি আর আস্ত দুনিয়া মনে করতাম। আফজাল চৌধুরী কোনো প্রতিবাদ করলেন না। তিনি ধীরে হাত বাড়িয়ে বিছানার পাশে ড্রয়ারটা খুলে একটা মোটা সাদা খাম বের করে আরফানের হাতে দিলেন। আরফান অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। এত বড় সত্য জানার পরেও এই মানুষটা এতটা নির্লিপ্ত কিভাবে আছে? দাদাজান তার চোখের ভাষা পড়ে নিয়ে বললেন, তুমি যা জানতে এখানে এসেছো তার অনেক কিছু এই খামে পাবে, বাকিটা তোমাকে খুঁজে নিতে হবে। ভেবেছিলাম এটা তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করব, নয়তো কোনো বিশ্বস্ত মানুষের কাছে রেখে যাব, যেন আমি মরে গেলেও তুমি এটা পাও। কিছুক্ষণ থেমে দাদাজান আরফানের কাঁধে হাত রেখে বললেন, তোমার এবার অপারেশনটা করিয়ে ফেলা উচিত আরফান, অন্তত আয়াতের জন্য হলেও। আরফান কিছু বলল না, শুধু খামটা শক্ত করে ধরে নিস্পৃহ মুখে বসে রইল। আয়াত করিডোর গিয়ে গটগট করে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ালেন মেজো চাচি নাসরিন। আয়াতকে দেখে তার ঠোঁটে এক বাঁকা বিদ্রুপের হাসি।
বাহ, অস্ট্রেলিয়ান বড়লোক স্বামী তো তোমাকে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখছি। আয়াতের পিত্তি জ্বলে উঠলেও সে কোনো কথা বলল না। সে পাশ কাটিয়ে যেতে চাইলেই নাসরিন বেগম আবার বলে উঠলেন, আমার ছেলে কোথায় আয়াত? শাহরিয়ারের কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন? না জানি কি রূপ দেখিয়ে আমার ছেলেকে এমন পাগল করেছি যে আমার ছেলে তোর জন্যই অস্ট্রেলিয়ায় পর্যন্ত ছুটে গেছে। আয়াত থেমে গেল। কথাগুলো তার বড্ড গায়ে লাগলো, তবে বড়দের সাথে অসভ্যতা করা তার চরিত্রে নেই। সে চাচির চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনার ছেলে কোথায়? আমি কি করে জানবো? দেখুন, গিয়ে হয়তো কোনো মেয়ের সর্বনাশ করতে ব্যস্ত। জন্ম তো দিয়েছেন একটা জানোয়ারকে। নাসরিন বেগম চেঁচিয়ে উঠলেন, আয়াত মুখ সামলে কথা বলো। স্বামীর পরিচয় পেয়ে গলা অনেক বড় হয়ে গেছে, তাই না? আয়াত এক চুলও নড়ল না। সে স্থির কণ্ঠে জবাব দিল, আমি এই বাড়ির বড় চাচি, আপনিও তাই। আপনার স্বামীর পরিচয় পেয়ে যদি আপনার গলা বড় হতে পারে তবে আমার হতে দোষ কি? আর আপনার ছেলের অপকর্মের ফিরিস্তি যদি দিতে বসি তবে এই গ্রামে মুখ দেখাতে পারবেন না। নাসরিন রাগে ফেটে পড়তে যাবেন, ঠিক তখনই আরভান নির্লিপ্ত ভঙ্গিতে ডাকলো, আয়াত। নাসরিন আর আয়াত দুজনেই চমকে পেছনে তাকালো। আরভান ফোনের স্ক্রিন থেকে মুখ না তুলেই ওদের দিকে হেঁটে এলো। নাসরিন আরভানের উপস্থিতিতে আর কথা না বাড়িয়ে হনহন করে চলে গেলেন। আরভান আয়াতের কাছাকাছি এসে ফিসফিস করে বলল, কার সাথে ঝগড়া করছিলে মিসেস? কার গলা কাটার পরিকল্পনা চলছে? আয়াত গম্ভীর হয়ে বলল, সেদিন জঙ্গলে শাহরিয়ারের পিছু ফারহান ভাইয়া গিয়েছিল, ওকে পেয়েছিল? আয়াত মুখে শাহরিয়ারের কথা শুনে আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। সে নির্লিপ্ত গলায় বলল, না। কেন? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাচি শাহরিয়ারের কথা জিজ্ঞেস করছিলেন। আরভান আয়াতের চোখের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, পাওয়ার কথাও নয়। ওই জঙ্গলে এক ভয়ঙ্কর জানোয়ার আছে। সেই জানোয়ারের সামনে কেউ পড়লে আর বেঁচে ফিরে আসে না। হয়তো ও পারেনি। আয়াত অবাক হয়ে বলল, তাহলে আমি ফিরলাম কি করে? হয়তো সেই জানোয়ারের কাছে তুমি খুব প্রিয় কেউ, তাই? কি অদ্ভুত সব কথা আপনার। আরভানের এমন মজা নিয়ে বলা কথায় আয়াত বিরক্ত নিয়ে চলে যেতে গেলেই আরভান চট করে ওর কোমরে হাত দিয়ে নিজের সাথে লেপ্টে ধরল। আয়াত ছুটতে চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে। আপনাকে বলেছি আমার থেকে দূরে থাকতে। যতদিন না আপনি আমার কথা শুনে অপারেশনের টেবিলে বসবেন ততদিন আমার আশেপাশেও আসবেন না। আরভান নিজের পুরুষালীর দাড়ির ঘষায় আয়াতের গাল লাল করে দিতে দিতে সে অস্ফুট স্বরে বলল, আমি তোমার কাছে আসবো না তো কে আসবে? আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? আয়াতের গলার স্বর কান্নায় বুঝিয়ে এলো। এত কিছু বুঝতে পারেন অথচ এই অভিমান বুঝতে পারেন না? আমার মনের দহনটা কেন বোঝেন না আরভান কথা না বাড়িয়ে আয়াতের কপালে গভীর এক উষ্ণ চুম্বন এঁকে দিল। সব বুঝি আয়াত, একটু সব গুছিয়ে নিই, সব কিছু ঠিক করে দেব। আয়াত কিছু বলতে যাবে ঠিক তখনই বাইরের উঠান থেকে এক আকাশ ফাড়া চিৎকার ভেসে এলো। সকলে দৌড়ে বাইরে এসে যা দেখলো তাতে সবার চোখ কপালে। শাহজাদি একটা মোটা লাঠি নিয়ে ফারহানকে তাড়া করছে, আর ফারহান বাঁচাও বাঁচাও বলে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছে। শাহজাদি চিৎকার করে বলছে, লুচ্চা বেটা, তুই আমার বাড়িতে পা দিলেই কোন সাহসে? আরভান আর আয়াত একে অপরের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।